আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের দিকে চোখ রাখ এবার সারা বঙ্গের। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের লড়াই এবার মূলত ত্রিমুখী। এখানে লড়ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরিন্দম দে। তার গ্যারান্টি ত্রিমুখী। বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে রয়েছেন আইএসএফ এর বিশ্বজিৎ মাইতি এবং তৃণমূলের কাসিম সিদ্দিকী। প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়ে কাসিম সিদ্দিকী জয়ের ব্যাপারে নিশ্চিত। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তৃণমূলের রফিকুর রহমান প্রার্থীপদ না পাওয়ায় তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের আভাস রয়েছে। আইএসএফ প্রার্থী দাবি করেছিলেন সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে, এমনকি বাম দলের সমর্থনে তাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে আমডাঙ্গার বিজেপি প্রার্থী মূলত জোর দিচ্ছেন উন্নয়নের উপরে। প্রসিদ্ধ আমডাঙ্গা কালীবাড়ির ঐতিহ্য জড়িয়ে আছে এই কেন্দ্রের সঙ্গে। তবে শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকের দিকে না তাকিয়ে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আমডাঙ্গার বিজেপি প্রার্থী অরিন্দম দে। তিনি সময় কলকাতাকে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে এলাকার অনুন্নয়নের কথা তুলে ধরেছেন। সময় কলকাতার মুখোমুখি হয়ে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন। জয়ী হলে তার উন্নয়ন ত্রিমুখী গ্যারান্টি হয়ে উঠে এসে আলাপচারিতায় কি বলছেন তিনি শুনে নেব। সারা রাজ্যে ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। চলছে নমিনেশন পর্ব এবং নমিনেশন পর্বে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক শিবির তারা ইতিমধ্যে তাদের প্রার্থী যারা আছে তারা ইতিমধ্যেই তারা নমিনেশন জমা দেওয়া শুরু করেছে। এই নমিনেশন পর্বেই দেখা যাচ্ছে যে এক একজন প্রার্থী তার বিশাল জনসংখ্যা বা তার সমর্থকদের নিয়ে প্রবেশ করছেন এই নমিনেশন কাউন্টারে। অর্থাৎ উত্তেজনার পারদ যদি বলা যায় সেটা একেবারে এই মুহূর্তে তুঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে কাছের বারাসাতের কাছেরই এক কেন্দ্র আমডাঙ্গা কেন্দ্র, সেই আমডাঙ্গা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরিন্দম দে, এবং এই মুহূর্তে অরিন্দম দে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার কাছে আমরা জেনে নেব যে তার পরিকল্পনা, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, এই সমস্ত বিষয়টার আমরা তার সঙ্গে আলোচনা করব। এবং সেই কারণে অরিন্দম দে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টা নিয়ে যাব যে এই মুহূর্তে আমডাঙ্গার যা পরিস্থিতি, আপনি প্রচার করছেন দীর্ঘদিন ধরে, যেদিন থেকে আপনার নাম ঘোষণা হয়েছে কার্যত সেদিন থেকে আপনি ময়দানে নেমে পড়েছেন এবং ময়দানে নেমে পড়ার পরে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় আপনি প্রচার করছেন। যে প্রচারের আবহে আপনি কতটা ইতিবাচক সাড়া পাচ্ছেন? দেখুন, 100% সারা মানুষের কাছ থেকে পাচ্ছি। এবারের নির্বাচনে আমরা যখনই মাঠে ময়দানে নামছি তখনই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং আমাদের আমি শুধু ক্যান্ডিডেট হিসেবে যাচ্ছি এমন কোনো বিষয় না, বিজেপি ক্যান্ডিডেট হিসেবে এখানে সাধারণ আমার যে বিজেপি কর্মী যারা পদাধিকারী আছে, দায়িত্ববান কার্যকর্তা আছে, তারা মানুষের সামনে যাচ্ছে। মানুষ প্রচন্ড গ্রহণ করছে এবং মানুষ কিন্তু প্রচন্ড প্রত্যাশাও নিতে চাইছে বিজেপির কাছে। যেহেতু সারা ভারতবর্ষে বিজেপি রাজ করছে, মানে সরকার চালাচ্ছে কেন্দ্রের মোদী সরকার, এবং অন্যান্য অঙ্গরাজ্য বিজেপি আসে, চাইছে যে বিজেপি এখানে ডবল ইঞ্জিন সরকার করুক, পশ্চিমবাংলার বিজেপিকে নিয়ে আসতে যেতে। এটা একটা বিষয়। আপনি যে বললেন মানুষ প্রত্যাশা করছে, মানুষ কি প্রত্যাশা করছে, মানে কোন প্রত্যাশা বলতে কি কি ভাবছেন আপনি? তো এই 15 বছরের তৃণমূল জমানায় যেভাবে মমতা ব্যানার্জি সরকার এসেছিল 34 বছরের বাম জমানার অবসান করে, সেটা আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু উনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পারেনি। উল্টে টোটালি একদম সমস্ত কিছুতে দুর্নীতি। সে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, রাস্তাঘাট বলুন, কর্মসংস্থান বলুন, পানীয় জল, সমস্ত কিছুতে মানুষ ওটাই চায়। নিত্য নতুন যে দিনের যে কাজগুলো, সেই কাজগুলো ফুলফিল আপ সাকসেসফুল করার জন্য বিজেপির কাছে চাইছে। আমি আপনার কাছে জানতে চাইছি, যদিও আমাদের কাছে কিছুটা হলেও আমরা ওয়াকিবহাল, তা সত্ত্বেও আপনার কাছে জানা, আপনি এতদিন ধরে ঘুরছেন আমডাঙ্গার প্রত্যন্ত প্রান্তে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা আপনার নজরে এসেছে? কারণ একটা প্রার্থীর চোখে সমস্যা কি কি নজরে আসা, সেটা একটা বড় ব্যাপার। মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো আছে সেটার মধ্যে একমাত্র শিক্ষাটায় যেহেতু ছেলে মেয়ে সমস্ত বাড়িতেই কিন্তু আছে, শিক্ষায় উচ্চশিক্ষিত বলুন, মধ্যশিক্ষা বলুন, যে শিক্ষাটা দিয়ে যে চাকরি বাকরি পাওয়ার বিষয় আসা ছিল, সেই চাকরি বাকরি তৃণমূল জমানায় কিন্তু হয়নি। তারা ভাতা ভাণ্ডারের উপর পুরো নির্ভরশীল, সেটাকে মানুষ কিন্তু গ্রহণ করছে না। অতএব মানুষ বলছে ভাতা ভাণ্ডার সারা দেশেই আছে, তার বিরোধিতা বিজেপিও করছে না, আপত্তিও করছে না। কিন্তু একটা ছেলে মেয়ে যদি, একটা পরিবারে যদি একটা গ্র্যাজুয়েশন করা ছেলে বা মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে যদি থাকে, যদি তার একটা চাকরি দরকার, ন্যূনতম চাকরি, তার মজুরি যদি সরকারি চাকরি হয়, তার স্থায়ী সমাধান হয়, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, মানুষ জানতে পারছে। সেটা কিন্তু মানুষ আমাদের সরাসরি বলছে। শুধু তো শিক্ষা নয়, পাশাপাশি প্রান্তিক বহু মানুষ আছে, তাদের একাধিক সমস্যা রয়েছে। যেরকম ধরুন আমডাঙ্গা অঞ্চলে কৃষি প্রধান অঞ্চল এবং এখানে কোল্ড স্টোরেজ সেই অর্থে নেই। হ্যাঁ, যেহেতু আমডাঙ্গা বিধানসভা টোটালি কৃষি নির্ভরশীল, সেই ক্ষেত্রে 34 বছরের বাম জমানা, এই 15 বছরের তৃণমূল জমানায় সেমনভাবে কৃষকদের কিন্তু উন্নতি সাধন হয়নি।
কৃষকদের উন্নতি সাধনের জন্য ন্যূনতম যে মজুরি দেওয়া দরকার, যে ফসল ফলাদি উৎপাদনের পরে আর কি, সে জায়গায় দাঁড়িয়ে কোল্ড স্টোরেজ, সরকারিভাবে কোল্ড স্টোরেজ নেই হিমঘর, এখানে এখানে 2-3টি বেসরকারিভাবে আছে। সেখানে কৃষকরা এমন কিছু জিনিস রাখতে পারে না যেটা পরবর্তীকালে বিক্রি করতে পারবে বা রপ্তানি করতে পারবে অন্য কোনো জায়গায়। এমনকি কিষাণ মান্ডি পর্যন্ত করা হয় না, যেটা মোদী সরকার আসার পরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন রাজ্যে রাজ্যে মান্ডি, যেটা কিষাণ মান্ডি, যেখানে কৃষকদের ফসল ফলাদি নিয়ে এসে এক্সপোর্ট করা হয় বা অন্য ভালো মানে অর্থের বিনিময়ে আর কি কৃষকরা অর্থ উপার্জন করবে, সেখানে সেখানে তাদের আর্থিক উন্নতি হবে, সেটা কিন্তু আমডাঙ্গা বিধানসভায় নেই। আপনি শিক্ষা বললেন, কৃষকদের বললেন, কিন্তু স্বাস্থ্যের বিষয় নিয়ে কোনো কথা বললেন না। কারণ স্বাস্থ্যরও তথৈবচ বিভিন্ন নির্বাচনে আসার সময় ওরা কিন্তু অনেক সময় অনেক কিছু প্রতিশ্রুতি দেয়, সেখানে দাঁড়িয়ে সেখানে কোনো কিছুই প্রতিশ্রুতি পূরণ পালন হয়। কারণ প্রত্যেকটা জিপি অনুযায়ী একটা করে হেলথ সেন্টার আছে, সাব হেলথ সেন্টার, সেখানে ঠিক মতন ডাক্তাররা যায় না। কারণ ডাক্তাররা যাবে কি করে? এমনকি ব্লক স্বাস্থ্য হসপিটাল যেটা আমডাঙ্গার, এবং এখানেও দত্তপুকুরও আছে, আমি দেখলাম এখানে দত্তপুকুর হসপিটালে ঢুকতে গিয়ে একটা গাছ ভেঙে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, আমার মনে হয় 10-12 বছর হবে। সেই গাছটি যদি নিঃশ্বাস থেকে কোনো সময় ভেঙে পড়ে যায়, সেখানে একটা অহেতুক একটা দুর্ঘটনা ঘটে এবং একটা রোগী বা যে কোনো সাধারণ মানুষ মারা যেতে পারে, এমন একটা পরিস্থিতি জলা জঙ্গল করে রেখেছে সে যে কোনো স্বাস্থ্যক্ষেত্রে। এমনকি পশ্চিমবাংলা অ্যাকচুয়ালি কি হয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে যে স্বাস্থ্য ব্যবস্থা মানে মেডিকেল যেটা ছেলেমেয়েরা যে পড়বে, সেটা তো হচ্ছে না সঠিক, যা হচ্ছে অল ইন্ডিয়া নিট মেডিকেলের মাধ্যমে। তাই জন্য আর কি এখানকার ছেলেমেয়েরা ডাক্তারি পরীক্ষার সুযোগ পাচ্ছে না। অথবা এই ব্যাপারটা কিন্তু শিক্ষার পরে স্বাস্থ্য যেটা হওয়া উচিত আর কি, সেখানে কিন্তু ছেলেমেয়েরা অনেকেই পিছিয়ে পড়ছে। আমার আমডাঙ্গা অঞ্চলে বা আপনাদের যে আপনি যেখানকার প্রার্থী অর্থাৎ আমডাঙ্গা, এবং সেই আমডাঙ্গা অঞ্চলে দেখা গিয়েছিল যে এর আগে 48% সংখ্যালঘু ভোট ছিল। এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যদি কেউ পর্যালোচনা করে, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা বিশেষ সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা সবসময় পোলারাইজড হয় একটা জায়গা, এবং হিন্দু সম্প্রদায়ের যে ভোটটা, সেই ভোটটা ভাগাভাগি হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার এসআইআর এ পরে সেটা হয়তো কমে 42% হবে। কিন্তু হিন্দু ভোটটাকে সেন্ট্রালাইজড করবেন কিভাবে? হিন্দু ভোট যারা আছে, যারা ভোটার বা নাগরিকগণ, তারা অতি কনসাস সচেতন এইবারের ভোটে। কিন্তু যা পশ্চিমবাংলায় যা হালচাল হয়ে যায় আর কি, দেখুন এই ব্যাপারটা হচ্ছে, দেখুন যেভাবে দুর্নীতি ব্যাপক আকারে হয়েছে আর কি, এবং আরজি করের যে মহিলাটি বা মেয়েটি মারা গেল আর কি, এরা আমডাঙ্গার যে সাধারণ মানে মহিলারা, এরা কিন্তু মেনে নিতে পারছে না। পরবর্তীকালে যে কিছুদিন আগেও আরজি করে একটা লিফটে করে একটা লোক মারা যায়, সেখানে দাঁড়িয়েও কিন্তু সেরকম ভাবে মানুষ কিন্তু বুঝতে পারছে। এবং এই যে পশ্চিমবাংলায় যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, যে 100 দিনের যে কাজগুলো, যেহেতু আপনি বলছেন ক্ষুদ্র প্রান্তিক মানুষ যে রুটি রুজির ব্যাপার ছিল, সেটাও কিন্তু কাজ করাতে জন্য পারছে না, যেখানে 100 দিনের কাজ ছিল রেগুলার বেসিসে, কিন্তু সেটা করতে হবে। তার মানে এদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে এবং গ্রাসরুট লেভেল পর্যন্ত, সেটাকে ঠিকঠাক করা তৃণমূলের পক্ষে অসম্ভব ব্যাপার। অর্থাৎ মানুষ কিন্তু বুঝতে পারছে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি ঠিকঠাকভাবে করতে গেলে বিজেপিকে দরকার, এই মুহূর্তে বিজেপিকে দরকার। কারণ প্রত্যেকবারই অমিত শাহ এই রাজ্যে আসেন, এবং অমিত শাহ এই রাজ্যে আসার পরে প্রত্যেকবারই অমিত শাহ আসার পরে যেটা বলেন যে আগলিবার 200 পার, কিন্তু সেটা কিন্তু কোনোবারই হয়নি। পরপর দুবারই দেখা গেছে সেটা হয়নি। এবারে যে হবে সেটা আশাবাদী কেন? এবারে যে হবে, দেখুন বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এত দুর্নীতি ব্যাপক পরিমাণে, সে দেখুন শিশু বলুন আর নারী বলুন, নারী সুরক্ষাও দিতে পারছে না পশ্চিমবাংলায় সেই ক্ষেত্রে। এবং এই যে সরকারি যে প্রকল্পগুলি দুর্নীতি, এবং শিক্ষার ক্ষেত্রে যে একটা জিনিস মানুষ আমি দেখলাম এই 15-20 দিনে, প্রায় অনেক দিনই হয়ে গেল একটু প্রচারে গিয়ে, সেখানে মানুষ কিন্তু গ্রহণ করতে পারছে না শিক্ষাতে যে ব্যাপক আকারে দুর্নীতি হচ্ছে না চাকরিতে আর কি, এবং অন্যান্য ব্যবস্থা তো পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস সরকার আমলে সেটা কিছুতেই মেনে নিতে পারছে, সেই দুর্নীতিটাই প্রথম ফোকাস। এবং আরেকটা জিনিস যেটা বলছেন, রাস্তাঘাট, আমডাঙ্গা যেহেতু কৃষি নির্ভরশীল রাস্তা, সেখানে বড় বড় রাস্তা আছে 8-9 কিলোমিটার 10 কিলোমিটার নিয়ে আর কি এক একটা রাস্তা, যে রাস্তাগুলোর এখনো পরিস্থিতি খুব খারাপ। সেখানে দাঁড়িয়ে রাস্তাগুলোর পরিস্থিতি ঠিকঠাক না করতে হলে মানুষজন মেন সড়কে এসে উঠতে পারছে না ঠিকঠাকভাবে, এগুলো খুব প্রয়োজন। কারণ এই নির্বাচন আসলেই এরা অনেক কিছু প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতিগুলো পালনে ব্যর্থ টোটালি। আপনি যে প্রতিশ্রুতি দেবেন সেই প্রতিশ্রুতি যে রক্ষা করবেন তার নিশ্চয়তা কোথায়? আমি অর্থাৎ মোদি তো প্রত্যেকবার গ্যারান্টি কথা বলে, সেক্ষেত্রে আপনি যে কি গ্যারান্টি দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, সেটা কি গ্যারান্টি দিচ্ছেন? সাধারণ মানুষের দেখুন, প্রথম হচ্ছে শিক্ষা, আমি বারবার বলছি, দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য, 3 নম্বর হচ্ছে কৃষি। এই ব্যাপারটাকে আমি গ্যারান্টি দেবো, আমার গ্যারান্টি 100% গ্যারান্টি। আমি চেষ্টা করবো অবশ্যই আমডাঙ্গাটাকে একটা আমূল পরিবর্তন করে একটা জায়গায় নিয়ে আসা, যে মানুষজনের উন্নতি সাধনের জন্য অবশ্যই মানুষজন পাশে থাকবো আমরা, এবং বিজেপিও থাকবে, এটাই আমার মূল কর্তব্য বা ডিউটি। আপনার আমডাঙ্গাবাসীর জন্য, আমডাঙ্গার যারা ভোটার আছে তাদের জন্য আপনার এবার নির্বাচন কি বার্তা? আমার একটাই বার্তা, যে
পশ্চিমবাংলায় বা তথা আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে যেভাবে দেখুন কিছুদিন আগে ওদের মানে যে বর্তমান যে রানিং যে ক্যান্ডিডেট কাসিম সিদ্দিকী আর কি, সেখানে বিধায়কের সামনে বলেছে পশ্চিমবাংলায় 15 বছরে এই আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি। তো সেই ক্ষেত্রে কি উন্নতি নিয়ে উনি এক্সপ্লেনেশন দিতে পারেন, ব্যাখ্যা দিতে পারেনি। তো আমার কাছে তো নিত্যদিনের প্রতিদিনের যে দরকার প্রয়োজন মানুষের একটা স্বাস্থ্য ব্যবস্থা, একটা শিক্ষা ব্যবস্থা, একটা কর্মসংস্থান যেখানে হয় না কর্মসংস্থান, আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে অনেক পরিযায়ী শ্রমিক আছে, অতএব আমরা দেখছি যে আমাদের কর্মসংস্থানটা প্রচন্ড জরুরি আর কি মানুষের জন্য। তো অবশ্যই তিনটের উপর প্রচন্ড জরুরি দিতে হবে, তারপর তো অন্য কিছু পরিকল্পনাগুলো আছে সেগুলো পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে হবে আগামী দিনের জন্য। একটা দল কোনো প্রার্থীর উপরে ভরসা করে, আপনি দীর্ঘ যুগ ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং বিজেপির সঙ্গে জড়িত এবং গ্রামগঞ্জে আপনি নিজে রাজনীতি করে বেরিয়েছেন যতটুকুনি অ্যাজ পার মাই নলেজ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন মনে হচ্ছে দল আপনাকে কেন প্রার্থী করলো? এটা হলো সবচেয়ে বড় ফাইদা। দেখুন, দল আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে প্রার্থী আবার করেছে। প্রার্থী আমাকেও আগেও একবার করেছিল আর কি, এবং দল দেখেছে দীর্ঘদিনের একটা পুরনো সৈনিক এবং এর মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে এবং হয়তো অনেক কিছু বিষয় আশয় নিয়ে, সমস্ত কিছু বিষয় আশয় নিয়ে আমাকে এগিয়ে রেখেছে পার্টি। এবং সেইভাবে মানুষজনও দেখলাম যখনই আমাকে পার্টি প্রার্থী তালিকাভুক্ত করলো, যখনই দেখলাম তখন থেকে দেখলাম মানুষ খুব গ্রহণ করছে আমাকে আর কি। এবং সেটা আপনাদের জনসাধারণই বলুন, আপনাদের মিডিয়া বলুন, আর অন্য কিছু সোশ্যাল মিডিয়া বলুন, তারা কিন্তু সমস্ত রকমভাবে দেখছি তারা পুরো মোটামুটি আমার ব্যাপারে বিষয় সম্মুখ চিন্তা ভাবনা আছে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে আমি দেখলাম। আমরা এতক্ষণ কথা বলছিলাম অরিন্দম দের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলে যেটা তার নির্যাস পেলাম আমরা, যে সমস্ত প্রান্তিক মানুষ যারা রয়েছেন এবং তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয় নিয়ে তিনি মূলত তিনটে গ্যারান্টি এখানে দিলেন। এবং সেই গ্যারান্টি অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নেতারা ভোটের আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন, পরবর্তী ক্ষেত্রে যখন ভোট মিটে যায় এবং তারপরে সেই প্রতিশ্রুতি কার্যকর হয় না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অরিন্দম দে যে তিনখানা প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ গ্যারান্টি দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি জয়ী হলেন সেই সমস্ত গ্যারান্টি অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন এবং সেটাই একজন রাজনৈতিক নেতার পরিচয় হওয়া উচিত এবং সেটা পালন করা উচিত। এবং দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময়, কলকাতা।